হ্যালো বন্ধুরা, আমরা পড়ছিলাম মধ্যযুগের বিভিন্ন রাজা সম্পর্কে। এবার আমরা আরও একজন সম্পর্কে গল্প শুনবো এবং তার কিছু বিষয় জানব। আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। কোথাও একজন রাজার ছবি দেখতে পাচ্ছি, কোথাও হয়তো তার সভাসদদের ছবি দেখতে পাচ্ছি এবং সবশেষে যুদ্ধ দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারি আমরা এখন একজন রাজার সম্পর্কে গল্প শুনবো যিনি অনেক প্রতাপশালী ছিলেন। এখন বন্ধুরা আসো আমরা জেনে ফেলি সেই রাজার নাম কি। তিনি হচ্ছেন ঈসা খাঁ, যার ছবি তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। বাংলায় অনেক বড় বড় অঞ্চল ছিল। আমাদের এই বাংলা এই ভূখণ্ডটি অনেক বড় বড় অঞ্চলে বিভক্ত ছিল এবং সেই অঞ্চলগুলোতে অনেক জমিদার ছিলেন যারা প্রতাপশালী জমিদার ছিলেন। এরকম বড় বড় 12 জন জমিদার 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। তাদের নেতা ছিলেন ঈসা খাঁ, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা যারা সোনারগাঁও অঞ্চলে গিয়েছো এবং সোনারগাঁও ঘুরতে গিয়েছো, বিভিন্ন জায়গায় গিয়েছো, তারা হয়তো ওনার নাম শুনে থাকবেন, কারণ তিনি সোনারগাঁও অঞ্চলের জমিদার ছিলেন এবং তিনি বাংলা স্বাধীনতার জন্য 1600 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলায় অর্থাৎ আমাদের এই ভূখণ্ডে মুঘলদের অধীনতা মানেননি। সুতরাং আমরা এটি বুঝতে পারি তিনি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ একজন জমিদার ছিলেন এবং তিনি মুঘল, যাদের কথা আমরা পূর্ববর্তী একটি ভিডিওতেই শুনেছি, তাদের অধীনতা আমাদের এই বাংলা ভূখণ্ডে মানেনি এবং তার মৃত্যুর পরে মুঘলরা এই বাংলা ভূখণ্ডে তাদের অধীন করে নিয়েছিল। সুতরাং এখান থেকে আমাদের এই ভূখণ্ডে ঈসা খাঁর প্রভাব আমরা বুঝতে পারি এবং বুঝতে পারি তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং বীর একজন নেতা ছিলেন। সুতরাং বন্ধুরা আমরা এই পাঠে ঈসা খাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। তথ্যগুলো আরেকবার মনে করে দেই। তিনি ছিলেন সোনারগাঁও অঞ্চলের জমিদার, তিনি ছিলেন 12 ভূঁইয়াদের একজন, তিনি 1600 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সাথে যুদ্ধ করেন এবং তিনি বাংলায় মুঘলদের অধীনতা মানেননি। আমরা সকলেই এই তথ্যগুলো মনে রাখবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।